তুমি তো চালাক মিয়া, নিজে কথা বাদ দিয়ে আমার কথা কইতেছো। আমি আস্তে করে দাদা আমি এখন অ্যাকচুয়ালি কিউরিয়াস। আর শুরু তো করবেন আপনি? হ্যাঁ, শুরু আমি করতেছি। আইমান ইজ হিয়ার। সো আজকে আমরা কথা বলবো যে ওইটা নিয়ে, মানে 7 Habits of Highly Effective People by Stephen Covey। এই ওয়ান সিঙ্গেল বই আসলে যদি পড়ে, আমার ধারণা যে বাদ বাকি না পড়লেও কাজ হয়ে যাবে। ইটস আ গোল্ড মাইন। গোল্ড মাইন। এন্ড কোনো ফ্লপ নাই। বইটা শুরু করার আগে 200 বছরের লিটারেচার পড়ছে, দেন বইটা লেখা শুরু করছে। ইন্টারভিউ যখন হয় সচরাচর আমি আপনার ইন্টারভিউ নেই, আসলে উল্টা হয়ে গেছে। এন্ড এই বইটা আমার লাইফে একটা প্রোফাউন্ড ইমপ্যাক্ট রেখেছে। এফিশিয়েন্ট মানে সবথেকে কম সময়ে সবথেকে বেশি কাজ করা। সো দ্যাটস বেসিক্যালি দ্য ডিফারেন্স অফ এফিশিয়েন্ট এন্ড এফেক্টিভ। আমি কিন্তু নিজেকে রিপ্রোগ্রাম করে এমন একটা অবস্থা আনতে হবে যে না ট্রাফিক জ্যাম আসবে, আমি আর চেতবো না, আমি একটু রেডি, চারটা পাঁচ দিব। হ্যাঁ, এই ভুল করছে এই ধুম। কেন সে খালি রিঅ্যাক্ট করবে? হি শুড অ্যাক্ট প্রোঅ্যাক্টিভলি। যে একজন চা বিক্রেতা সব জানে, ও খালি এটা জানে না যে চাটা কেমনে বানাইতে হয়, রাইট? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বই কথার আজকে তৃতীয় পর্ব। আজকে আমরা খুব স্পেশাল একটা বই নিয়ে আজকের সেশনটা করব, এবং উইথ এ ভেরি স্পেশাল গেস্ট। মানে আমার কাছে এটা খুব ভালো লাগতেছে যে খুব স্পেশাল মিল, মানে বইটা খুব স্পেশাল এবং গেস্টও খুব স্পেশাল। নর্মালি যে কোনো এরকম প্রোগ্রামে আজকের যে গেস্ট সেই কথা শুরু করে, আর আমি আজকে লাকি, আমি কথা শুরু করার সুযোগ পাচ্ছি। আইমান ইজ হিয়ার। সো আজকে আমরা কথা বলবো যে ওইটা নিয়ে, মানে 7 Habits of Highly Effective People by Stephen Covey। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি এই যে প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটাতে আমরা এমন মানুষ খুঁজে বের করছি যে যাদের লাইফে বই ইম্প্যাক্ট রেখেছে, এবং যে বইটা নিয়ে সে সবচেয়ে ফ্যাসিনেটেড ফিল করে, সেই বইটা নিয়ে তাকে আমরা কথা বলার জন্য এখানে আমন্ত্রণ করি। সো আমরাও যখন আইমানকে যোগাযোগ করলাম তো কোন বই, তখন সে বললো এটা, এবং এটা তো অ্যাকচুয়ালি আমার লিস্টে এমনিতেই ছিল যে এই বইটা নিয়ে করতে হবে, এবং এই বইটা নিয়ে পারলে আমি আরও ভিডিও করতে চাই। কারণ এই বইটা নিয়েও কিছু ইন্ট্রোডাক্টরি কথা আমরা ইনশাল্লাহ তোমার কাছ থেকে শুনবো। বাট আমার জায়গা থেকে যদি বলি, আমি 2-3টা স্ট্যাটিস্টিক যদি অন্তত বলি, যে নাম্বার 1 হচ্ছে আমি লাস্ট ইয়ার বা একটু আগে হবে, আর আমি যে নন ফিকশন বইয়ের বেস্ট সেলারের লিস্ট, ওই যে রকমারিতে ওদেরকে বললাম করতে, যে দেখার জন্য যে এই মানে অল টাইম বেস্ট সেলারের মধ্যে, সেখানে মোস্ট প্রবাবলি এটা তখন দেখলাম সেকেন্ডে ছিল। একে ছিল এই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আর তারপরেই ছিল এটা। এবং এই বইটা নিয়ে আমার যেটা মনে হয়, সেলফ হেল্প বই তো লাইফে মোটামুটি পড়া হয়েছে, এই ওয়ান সিঙ্গেল বই আসলে যদি পড়ে, আমার ধারণা যে বাদ বাকি না পড়লেও কাজ হয়ে যাবে, চালাই নেওয়া যাবে। মানে এত মানে ফুল অফ কি বলে ট্রেজার, মানে ইটস আ গোল্ড মাইন। এন্ড কোনো ফ্লপ নাই, অ্যাকচুয়াল রিসার্চ করা কথা। বিকজ শুরুতে যেমন অথর বলে যে ওর বইটা শুরু করার আগে 200 বছরের লিটারেচার পড়ছে, দেন বইটা লেখা শুরু করছে। রাইট। সো খুবই স্পেশাল বই। আর আইমানকে তো আজকের সেশনের একটা সহজ হচ্ছে, আমার সুবিধা হচ্ছে যে শুরুতে ইন্ট্রোডাকশনের ফেজ নাই, বিকজ আইমানকে ইন্ট্রোডিউস করার কিছুই নেই, বরং আইমান চাইলে আমাকে ইন্ট্রোডিউস করে দিতে পারে। ইটস ইন্টারেস্টিং যে আজকে ইন্টারভিউতে আপনি শুরু করছেন। আমি ভুলে গিয়েছিলাম যে ইন্টারভিউ যখন হয় সচরাচর আমি আপনার ইন্টারভিউ নেই, আসলে উল্টা হয়ে গেছে। যে এই বইটার ব্যাপারে যদি আমি বলতে চাই, আমার লাইফের একেবারে প্রথম পড়া সেলফ হেল্প বুক ছিল এটা, স্টিফেন কোভের 7 Habits of Highly Effective People। অ্যান্ড এই বইটা আমার লাইফে একটা প্রোফাউন্ড ইম্প্যাক্ট রেখেছে। অ্যান্ড এইটার যদি নজির আপনারা দেখতে চান, ইউ ক্যান ট্র্যাক আমার যে ইউটিউব চ্যানেল আছে, আমার যে প্রথম যে ভিডিওটা ছিল, ওটা ছিল হলো 90-10 প্রিন্সিপাল নিয়ে, এবং ওইটাই এই বইয়ের কনসেপ্ট, স্টিফেন আর কোভের কনসেপ্ট। সো ওইটা আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। সো আমি যদি ওটা দিয়ে কথা শুরু করি, খুবই সিম্পল একটা বিষয়। সে এখানে বলেছে যে আপনার লাইফে না, ওই দাঁড়া আমি একটু ইন্টারাপ্ট করি। আমরা ওই টপিকের ভিতরে যাওয়ার আগে আবার একটু পুরো জিনিসটাকে একটু ফ্রেমিং করি, যে আমাদের এই যে বইটাতে যেখানে লেখা হচ্ছে 7 Habits of Highly Effective People, সো এখানে কিন্তু একটা শব্দ হচ্ছে 7 Habits। সো উই আর গোয়িং টু টক অ্যাবাউট হ্যাবিটস। উনি বলতেছেন কিছু হ্যাবিটস এর কথা, যার মধ্যে উনি অনেক ঘাটাঘাটি করে 7টা বের করে নিয়ে আসছেন, আর সাথে হচ্ছে উনি ইফেক্টিভ পিপল। সো এই টার্মগুলোকে যদি তুমি একটু বলো যে এই বইটা আসলে কাদের জন্য, কেন, কিসের বই? রাইট। সো দুটাকে যদি আমি ব্রেকডাউন করি, ফার্স্ট অফ অল হলো হ্যাবিটস। সো স্টিফেন কোভেরই কথা বলি, যেহেতু এটা ওর বই নিয়ে কথা বলছি। ও বলেছে যে কোনো মানুষের লাইফে হ্যাবিট সব থেকে বড় একটা ইম্প্যাক্ট রাখে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু অভ্যাসেরই দাস। আমরা কেমন মানুষ ওটা কিন্তু আমাদের অভ্যাস দ্বারাই বোঝা যায়। আর সেখানে আরেকটা ব্রেকডাউন হলো এফেক্টিভ। সো এখানে আরেকটা কনফিউশন হয় যে এফিশিয়েন্ট অ্যান্ড এফেক্টিভ দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে। এফিশিয়েন্ট মানে সব থেকে কম সময়ে সব থেকে বেশি কাজ করা,
ইফেক্টিভনেস হলো কাজটা অ্যাকচুয়ালি কতটুকু ইম্প্যাক্টফুল, সো কাজের কাজ হলো কিনা। সো এখন আমি সকাল থেকে লাইনে দাঁড়ায় আছি, আমার 4 ঘন্টা পরে একটা জাস্ট ফর্ম ফিল আপ করলাম, সো আমি ভাবলাম অনেক কাজ করছি দিনে, বাট ইফেক্টিভনেস কিন্তু কিছুই ছিল না, একটা ফর্ম ফিল আপ করা হয়েছে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন efficient and effective. But efficiently Facebook দেখছি, হ্যাঁ efficiently Facebook দেখছি, যে কম টাইমে অনেক স্ক্রল করছি, পরে প্রচুর দেখছি, ROI জেনারেট করছি। So that's basically the difference of efficient and effective. আর আরেকটা জায়গা থেকে যদি বলো শুরুর আগে, যে এই বইটা যে 25 মিলিয়নের বেশি কপি অলরেডি সোল্ড, মানে এটা তো ম্যাসিভ সাকসেস। সো মানে এটার আসলে কি মানে 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 সিক্রেটটা কি, মানে why this book, মানে প্রায় লেখার পর কত 25 বছর প্রায় চলে গেছে, এখনো প্রায় সেম একটা উত্তেজনা। 25 মিলিয়ন আরো বেশি, এটা তো জাস্ট অফিশিয়াল কাউন্ট, আনঅফিশিয়াল কাউন্ট অনেক বেশি। সো মানে কেন এই বইটার মধ্যে কি আসলে, মানে কেন এটা বেস্ট পার্ট যদি বলে, এক প্রতিটা হ্যাবিট খুব সুন্দর করে ব্রেকডাউন করা হয়েছে, এন্ড আপনি না পার্সোনাল লাইফের সাথে রিলেট করতে পারেন, আচ্ছা না হ্যাঁ এটা তো আমার সাথে হয়েছে, এটা তো আমার সাথে হয়েছে, সো ইটস ভেরি রিলেটেবল। বাট at the same time এই জিনিসটা রিসার্চ ড্রিভেন, যে আপনি শুরুতে দেখবেন সুন্দর করে পুরো বইয়ের কনটেক্সটটা প্যারাডাইম দিয়ে বুঝাইছে, বুঝানোর পর 7টা হ্যাবিট একটা ডায়াগ্রামে বুঝাইছে, যে কোনটা ছোট তার কোনটা বড়, লাস্টে পুরো একটা শার্পেন দ্য স। সো খুবই ওয়েল রিসার্চড একটা জিনিস, সো আপনার কাছে অনেক ভালো লাগে। এক, আপনি রিলেট করতে পারবেন, দুই, আপনি জানেন সায়েন্টিফিক্যালি প্রুভেন, এন্ড থার্ড ইটস হ্যাবিট, যেটা আপনি দৈনন্দিন জীবনে আপনি না এটার রেজাল্টটা দেখতে পারবেন। তো অনেক বড় কিছু চেঞ্জ করতে গেলে, একটা যদি কর্পোরেটের বই হয়, ওইটা রেজাল্ট কিন্তু দেখা কিন্তু অনেক ডিফিকাল্ট, বাট একটা অভ্যাসের রেজাল্ট কিন্তু আমি কালকে থেকে দেখা শুরু করতে পারি। আর মানুষ যেহেতু শর্ট টার্ম ইনসেন্টিভে বেশি তাড়িত হয়, এইটা দিয়ে না খুব শর্ট টার্ম রেজাল্ট পাওয়া যায়। আই থিংক দ্যাট দি ফিউ রিজন যেটা আমাকে আর কি ইনসেন্টিভাইজ করছে। সো আমি তাহলে আবার ওখানে ফিরতে চাইবো, যে প্যারাডাইম, কারণ এই বইটার শুরুতে এই প্যারাডাইম ব্যাপারটা আগে বোঝানো হয়েছে। সো প্লিজ, সো আমি যদি একেবারে শর্টে বলি, যে মানুষের জীবনে যে সব ঘটনাগুলো ঘটে, ওগুলোর ইম্প্যাক্টটা বা ওইটার রেজাল্টটা বা মানুষ কিভাবে দেখে, এটা পুরোটাই সাবজেক্টিভ। সো এখানে প্যারাডাইমের কনসেপ্টটা আসছে, যে একটা ঘটনা আমার লাইফে ঘটলো, আমি জিনিসটাকে একভাবে দেখি, আপনি জিনিসটাকে আরেকভাবে দেখেন। সো অ্যাবসলিউট ঘটনাটা অ্যাকচুয়ালি আমাদের লাইফে ইম্প্যাক্ট রাখে না, ওই অ্যাবসলিউট ঘটনাকে কে কোন লেন্স দিয়ে দেখছি, কে কোন প্যারাডাইমে ওই জিনিসটাকে দেখছি, ওইটার উপর অ্যাকচুয়ালি ইম্প্যাক্টটা রাখে। যে ঘটনা আমাদের সাথে ঘটছে, ওইটার থেকে কিন্তু কোন প্যারাডাইমে রেখে আমরা ঘটনাকে দেখছি, সেটা বেশি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে ইনফ্যাক্ট যে ফার্স্ট যেই হ্যাবিটটার কথা, যে স্টোরিটার কথা আমি বলি, যে 90-10 প্রিন্সিপাল, যে আমাদের জীবনে 10% জিনিস এমন হয় যেটার উপর আমাদের কন্ট্রোল নাই। যেমন এখন হঠাৎ করে পুরো লাইটগুলো সব বন্ধ হয়ে যেতে পারে, 10% আমারও কন্ট্রোল নাই, আপনারও কন্ট্রোল নাই, কিছু করার নাই। বাট এই লাইট অফ হয়ে গেলে ওটাতে আমরা কিভাবে রিয়াক্ট করব, ওটার উপর কিন্তু ডিপেন্ড করবে বাকি 90% অফ দ্য শো এর মুডটা কেমন থাকবে। আপনি যদি বিরক্ত হয়ে যান, আমি কি হইলো, আমরা গালাগালি শুরু করলাম, এটা দেখো না, লাইট কেন নাই, সাডেনলি কিন্তু মুডটাই চেঞ্জ হয়ে যাবে, না এন্টায়ার এপিসোড উইল গো ডাউন দ্য গাটার। সো ওই 10% হবেই, বাট আমরা ওটা কিভাবে রিয়াক্ট করছি ওটার উপর ডিপেন্ড করে আমাদের 90%। সেখানে একটা গল্প বলে, যে এক লোক প্রিজনে আটকা ছিল, তার কোনো হোপ ছিল না, বাট দ্যাট ইজ লাইক 10% ওর জন্য। ওর একটা ইয়ে ছিল যে ও এখানে দেখছে যে আমি রিয়াক্ট খারাপ ভাবে করবো না, আই উইল ওয়েট, আমি যখন এখান থেকে বের হব তখন যে আমার স্টুডেন্টদেরকে জিনিসপত্রগুলো শিখাবো, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইজ রিয়াক্টিং, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট ফ্রিডম। এই ফ্রিডমটা কিন্তু কেউ কারোর কাছ থেকে ছিনাই নিতে পারে না, যে কিভাবে ওই দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটা দেখছে। ইভেন এই প্রিজন থেকে মনে হয় নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে থাকার পরে যখন বের হয়েছিল, ও যখন ইলেক্টেড হলো, ওর যে কারাবন্দি করেছিল লোকজন, ওদেরকে ডাকছিল তার ইভেন্টে, এন্ড মানুষজন অবাক হয়ে জিজ্ঞাসা করছিল, ভাই আপনি ওদেরকে ডাকলেন কেন? সে একটা উত্তর দিয়েছিল, যে আমি যদি ওদেরকে না ডাকি, তাহলে আমি তো আসলেও কমপ্লিটলি কারামুক্তি পাচ্ছি না, রাইট? মানে এখনো সে তার ওই ক্ষোভ, ওই ক্রোধে বন্দী থাকবে। সো এগেন ওর লাইফের 27 বছর কারাবন্দি জীবনকে ওই 10% কিন্তু হিসাব করতেছে, and how he is reacting to that basically set his 90%. and এখন আমরা নেলসন ম্যান্ডেলাকে আমরা জাতি গোষ্ঠী নির্বিশেষে কিন্তু অ্যাজ এ লিডার আমরা ধরি যে টপ নচ, রাইট? সো ওই কনসেপ্টটাই। একটা খুব সুন্দর গল্প আছে, আই থিঙ্ক আমরা 1-2 মিনিট সময় হলে আমি বলি। হ্যাঁ বলো বলো। যে ওই যে একটা ফ্যামিলি থাকে, সো বাবা আর মেয়ে সকালবেলা ব্রেকফাস্ট করছে, সো মেয়ে একটা পাউরুটি নিতে যে কাপে হাত লাগায় দেয়, এন্ড কাপে হাত লাগায় ফলে বাবার শার্টে পুরো চা পড়ে যায়, আর বাবা চিৎকার করে ওঠে, এই কি করছো, দেখো না তুমি এটা করতে পারো না, ছোট মেয়ে। সো ভয় কান্নাকাটি শুরু করে দেয়,
এখন বাবা যায় ওনার রুমে শার্ট চেঞ্জ করতে, আসার পরে এখনো দেখে যে মেয়ে কান্নাকাটি করতেছে। মেয়ের মা বলে যে তোমার মেয়ে তো স্কুলের বাস মিস করছে। এখন বাবা তার ওয়াইফকে ঝাড়ি দেয় যে তুমি দেখবা না ও স্কুলের বাস মিস করছে। এখন ওয়াইফ তো অবাক যে ভাই তুমি কাঁদাইছো, আমার কি দোষ। এখন বাবা তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন মেয়েকে তো স্কুলে নামাই দিতে হবে, মেয়েকে স্কুলে নামায়। তারপরে অফিসে যায় দেখে যে তাড়াহুড়ো করছে, সে ব্রিফকেসে নিতে ভুলে গেছে। এখন অফিসে কাজ আসে, তার ফাইল নাই, একটা এক্সেল করতে হবে, তার ল্যাপটপ নাই। আবার ওয়াইফকে ফোন দিয়ে বলে দেখবা না আমার ল্যাপটপ আনি নাই আমি। ওয়াইফ তো আবার প্যারা খেয়েছে, ভাই তোমার ল্যাপটপ আমি কি করব। এখন তার ওয়াইফও তার উপর বিরক্ত, মেয়েও বিরক্ত। সে রাত্রেবেলা বাসায় আসে, মেয়ে আগে থেকেই চুপচাপ ঘুমায় গেছে, ওয়াইফ জাস্ট রান্না সেট করে ও ঘুমাইতে গেছে। তার দিনটা খুব খারাপ গেল। সো নর্মালি যদি আমরা ট্র্যাক ব্যাক করি যে কেন তার দিনটা খারাপ গেছে, আমরা চিন্তা করবো বিকজ সকালবেলা তার মেয়ে তার গায়ে কফি ফেলে দিছে। বাট ওই ঘটনা যদি আবার রিভার্স করি, কফি ফেলছে, বাবা এবার মেয়েকে বলছে কফি ফেলছো, আমিও বাবার গায়ে কত ফেলছি। মেয়ে তো খুব খুশি। মেয়ে স্কুলে বাসে গেল, ওর ফ্রেন্ড দেখে আর আজকে বাবার গায়ে কফি ফেলছি। বাবার শার্ট চেঞ্জ করে আসলো, দেখলো মেয়ে নাই, ব্রেকফাস্ট শেষ করলো, ব্রিফকেসটা নিল, অফিসে গেল, কাজটা ঠিকভাবে হলো, অফিসে কারোর সাথে খারাপ বিহেভ করলো না, বাসায় আসলো, মেয়ের সাথে খেললো, ওয়াইফের সাথে কথা বললো, ঘুমাতে গেল, তার লাইফ কিন্তু একদম প্রপারলি গেল। ইফ ইউ ট্র্যাক ব্যাক, মেয়ে কফি ফেলছে এই কারণে কিন্তু তার দিন খারাপ যায় নাই। রিঅ্যাকশন। সো ওই কফি পড়াটা 10%, রাইট? ওইটার রিঅ্যাকশনটা আপনি কেমন দিচ্ছেন ওইটা আপনার 90% করবে। এক্স্যাক্টলি, যেমন উপর থেকে কাকপুকু করে দিচ্ছেন 10%, আর আপনি ওটার উপর চেতে গেছেন, গালি দিচ্ছেন, এই করছেন, পাশের মানুষটাও গালি দিলেন, আপনার দিনটা খারাপ করলেন। যদি রিঅ্যাকশনটা ভালো হয় আপনার দিন। আমার মনে হয় যে লোভ সামলাইতে পারতেছি না, বইয়ের ওই যে ছবিটার সাথে যদি রিলেট করি, মানে খুব সুন্দর একটা কেস স্টাডি আছে না আমাদের বইয়ের, বোধহয় 30 পাতায় আর মোস্ট প্রবাবলি 53 পাতায় দুইটা ছবি আছে। ওই স্ট্যানফোর্ডের ওই রিসার্চটা, যে মানে এক গ্রুপ অফ স্টুডেন্টকে এই ছবিটা দেখানো হইলো, যে একটা তরুণীর ছবি, হ্যাঁ, এন্ড দেন 53 নম্বর পেজে বোধহয় মোস্ট প্রবাবলি আরেক গ্রুপ অফ পিপলকে দেখানো হইলো একটা বুড়ির ছবি। দেন এই দুইটা ছবিকে কম্বাইন করা এই যে ছবিটা। সো ইন্টারেস্টিং হলো যে যাদেরকে তরুণীর ছবি দেখানো হয়েছিল তারা এই ছবির মধ্যে তরুণী খুঁজে পাচ্ছে, যাদেরকে বুড়াটা ছবি দেয় তাদের বুড়া খুঁজে পাচ্ছে। তো ঘটনা তাহলে এটার মধ্যে কি তরুণী আছে নাকি বুড়ি আছে? সো এটার অ্যান্সার তুমি কি দিবা, তাই না? সো সেম জিনিসের দুই গ্রুপ অফ লোক যাদের প্যারাডাইমটা ডিফারেন্ট ওয়েতে ডিজাইন করা। সো আমাদের বিলিভস, আমাদের চারপাশের যত রকম মানে হাউ ইউ সি লাইফ সবকিছু মিলাই সবার একটা ম্যাপ আছে না, প্যারাডাইম আছে, রাইট? তো সেটাই এক্স্যাক্টলি। সো এইটা আসলে মানুষের আস্তে আস্তে চেঞ্জ হয়, যেমন এইটা যেটা বলেন অ্যাবসলিউটলি ট্রু। আমাদের সবার প্যারাডাইম কিন্তু চেঞ্জ হয়। আমরা একটা জিনিস দেখি, দেখার পর একটা রেজাল্ট দেখি, ওই বিশ্বাস আরো পোক্ত হয়, এবং আবার ওই অনুযায়ী আমরা কাজ করি, ওরকমই রেজাল্ট পাই, আরো পোক্ত হয়। তো হইতে হইতে দেখা যায় একটা সার্টেন এজের পর আমাদের প্যারাডাইম নিয়ে আমরা একেবারে শক্ত হয়ে বসে থাকি। এই প্যারাডাইমের ডানে বামে কেউ কথা বললাম আমরা যে না তোরটা ভুল, আমারটা রাইট। সো ইটস ভেরি হার্ড টু গেট আউট অফ দ্যাট প্যারাডাইম, রাইট? ইটস ট্রু। বাট সামটাইমস আমার মনে হয় এখান থেকে যেমন একটা বইয়ের না, বাট মাঝে মাঝে নিজের প্যারাডাইমকে কোয়েশ্চেন করা উচিত, যে আমি যে জিনিসগুলো বিশ্বাস করি, লেটস কোয়েশ্চেন দোজ ফান্ডামেন্টাল, যে আসলে ওই জিনিসগুলোই সত্য কিনা। আমার মনে হয় আমি যেমন এখন বিশ্বাস করা শুরু করছি যে আমি সবাইকে এক্সকিউজ দিই যে আমার টাইম নেই। আমি অ্যাকচুয়ালি নিজেকে কোয়েশ্চেন করছি আসলে কি আমার টাইম নেই, এন্ড আই ফিগারড আউট অ্যাকচুয়ালি আমার টাইম আছে, আমি ডিসঅর্গানাইজড। ওকে, সো যাই হোক আমরা মনে হয় প্যারাডাইম ব্যাপারটাকে বুঝাইতে পারছি, যে খুব সহজ বাংলায় বললে কি বলা যায়, দৃষ্টিভঙ্গি। ওকে, সো এখান থেকে আমরা যদি এখন হ্যাবিটস গুলোর মধ্যে যাই, যে 7টা হ্যাবিটের কথা উনি বলছেন, যে 7টা হ্যাবিট যদি কারো থাকে তাহলে হি উইল বি এ ইফেক্টিভ পারসন। এবং এই বইয়ের যারা মানে প্রশংসা করছে তাদের মেজরিটি কিন্তু একটা বড় অংশ কিন্তু শুধু পার্সন লেভেল বলে, যে ইভেন লিডার্স, যে তুমি যদি ইফেক্টিভ লিডার হইতে চাও, দিস ইজ দ্য 7 হ্যাবিটস। সো সেটার মধ্যে তো আমরা দেখছি এখানে যে 3টা, প্রথম হচ্ছে পার্সোনাল কাইন্ড অফ থিং, দেন 3টা ইন্টারপার্সোনাল থিং, এন্ড দেন ফাইনালি একটা হচ্ছে টোটালটাকে শার্পেন দ্য সো। সো এখান থেকে আমরা যদি শুরুর অংশটাতে যাই, পার্সোনাল যে 1 2 3 3টা হ্যাবিট, এর মধ্যে প্রথমটা যেটা, সো আমার ওটা একটু যদি আমরা ভিতরে যাই, আমার এই পয়েন্টটা আমার ফেভারিট পয়েন্ট। আমি যদি বলি 7টা হ্যাবিটের মধ্যে কোনটা সবথেকে বেশি ফেভারিট হ্যাবিট, এই প্রশ্ন আমি করতাম। সো মাই ফেভারিট ওয়ান ইজ প্রোঅ্যাক্টিভ। যেমন ওখানে বলে একটা জিনিস যে অ্যানিমালস আর হিউম্যানস, এটার মধ্যে একটা পার্থক্য হলো আপনি যদি
অ্যানিমালস দিয়ে খেয়াল করেন, ওরা সবকিছু রিঅ্যাক্টিভ, ওরা কিন্তু প্রি প্রোগ্রামড, ডিএনএ দেয়া আছে, ওকে যাই দিবেন ওই অনুযায়ী খুব সিস্টেম্যাটিক কাজ করবে, রিঅ্যাক্ট করবে। আপনি যে কোনো জিনিস, আপনি যদি গরুর সামনে ঘাস দেন ও ঘাস খাবে, ও চাবাইতে থাকবে, রাতে ঘুমাইতে যাবে। সো বাইরের স্টিমিউলি বা বাইরে থেকে যা আসে ওই অনুযায়ী ও রিঅ্যাক্ট করতে থাকে এবং এভাবে ওর জীবন শেষ হয়ে যায়। মানুষ একমাত্র অ্যানিমাল বা একমাত্র প্রজাতির প্রাণী যারা কিনা এই শিকলটা ভাঙতে পারে। একটা স্টিমিউলি আমাকে দিলে আমি যেভাবে কাজ করবো, আপনি আরেকভাবে কাজ করবেন, সো ইটস ডিফারেন্ট। এন্ড সেকেন্ড, মানুষ নিজের ইয়েটাকে রিপ্রোগ্রাম করতে পারে, যে একটা স্টিমিউলিতে এখনো চেতে গেছে, কেউ কিন্তু এটা কন্ট্রোল করে করে এমন করতে পারে যে হ্যাঁ ট্রাফিক জ্যামে আমি অনেক চেতি, আমি কিন্তু নিজেকে রিপ্রোগ্রাম করে এমন একটা অবস্থা আনতে পারি যে না ট্রাফিক জ্যাম আসবে আমি আর চেতবো না, রাইট? সো পিপল ক্যান রিপ্রোগ্রাম এন্ড রিওয়ার themselves, so adapt করা যে জায়গাটা। সো এইখান থেকে প্রোঅ্যাক্টিভনেস এর কনসেপ্টটা চলে আসে। যেহেতু মানুষের এই ক্ষমতাটা আছে, সো কেন সে খালি রিঅ্যাক্ট করবে? হি শুড অ্যাক্ট প্রোঅ্যাক্টিভলি। সো এই জিনিসটা আমি আমার লাইফে সব জায়গায় দেখি, যে যেই মানুষগুলো রিঅ্যাক্টিভলি কাজ করে কাইন্ড অফ প্যাটার্নে ঢুকে যায়, এটা ভাঙা অনেক ডিফিকাল্ট। প্রোঅ্যাক্টিভলি যারা কাজ করে তারা অনেক দূর যায়। যেমন মানে এটা বলা যায় রিঅ্যাক্টিভ পিপল হচ্ছে অন্যের হাতের পুতুল বলা যায়, প্রচুর ঘটনা তাকে নাচাচ্ছে। আর প্রোঅ্যাক্টিভ মানে বলা যায় যে তার লাইফের কন্ট্রোল নিজের হাতে রাখছে। এক্স্যাক্টলি। যে থেকে এই বইয়ে একটা খুব সুন্দর কনসেপ্ট, দ্যাট ইজ ভেরি সিম্পল। দুইটা বৃত্ত আছে, একটা হলো বড় বৃত্ত যেটাকে বলা হলো দ্য সার্কেল অফ কনসার্ন। আমি কোন জিনিস নিয়ে কনসার্ন, আমি দেশের পলিটিক্স নিয়ে কনসার্ন, আমার নেতারা কি করছে সেটা নিয়ে কনসার্ন, সামনে রাস্তা ভাঙা সেটা নিয়ে কনসার্ন, অনেক কিছু নিয়ে কনসার্ন, ওয়েদার নিয়ে কনসার্ন, বৃষ্টি নিয়ে কনসার্ন, বৃষ্টিতে জ্যাম বাড়ছে সেটা নিয়ে কনসার্ন, মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে কনসার্ন, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কনসার্ন, ট্রাম্পকে নিয়ে কনসার্ন, অনেক কিছু নিয়ে কনসার্ন। বাট ওইটার মাঝখানে একটা ছোট সার্কেল আছে, যে সার্কেলটাকে বলা হয় দ্য সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সো ঘটনাটা খুব সিম্পল। সার্কেল অফ কনসার্ন ভিতরে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সার্কেল অফ ইনফ্লুয়েন্স মানে এর ভিতরে যে ঘটনাগুলো আছে বা যে জিনিসগুলো আছে এগুলোকে আমি ইনফ্লুয়েন্স করতে পারি, মানে এগুলোকে আমি আমার কাজ দ্বারা পরিবর্তন করতে পারি। বাট সার্কেল অফ কনসার্নের জিনিসগুলো কিন্তু পরিবর্তন করতে পারি মানে যেটা আমার কন্ট্রোলে নাই, বাট আমি স্টিল ইন কনসার্ন। এক্স্যাক্টলি। সো আমাদের মেজরিটি টাইম আমরা একটা কাজ করি যে আমরা সার্কেল অফ কনসার্নের জিনিসপত্রগুলো নিয়ে কথা বলি, ফোকাস করি ওখানে, হতাশ করি, ফেসবুকে পোস্ট দেই, এই দেশের কিছু হবে না, নেতারা কি করতেছে, এই করতে করতে আমরা কিন্তু সার্কেল অফ কনসার্নে বিচরণ করতে থাকি। আর আমাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্স মানে আমাদের নিজেদের যে জিনিসটা করার কথা ছিল ওইটা করা হয় না। ওই যে রিমেম্বার আপনি আমাকে স্টুডিওতে যখন আসছিলাম আমরা সাদগুরুর কথাটা বলতেছিলাম, যে একজন চা বিক্রেতা সব জানে যে এর রতন টাটার কি করা উচিত, আম্বানির কি করা উচিত, মোদির কিভাবে দেশ চালানো উচিত, ও খালি এটা জানে না যে চাটা কেমনে বানাইতে হয়, রাইট? সো চা বানানোটা ছিল ওর সার্কেল অফ ইনফ্লুয়েন্স। ও ওইটা বাদ দিয়ে ওর সার্কেল অফ কনসার্ন নিয়ে ঘাটাইতে সার্কেল অফ কনসার্নটাকে বাড়াই ফেলছে, সার্কেল অফ ইনফ্লুয়েন্সটাকে আস্তে আস্তে ছোট করে ফেলছে। সো এই জিনিসটা যদি একবার মাথায় আসে তখনই আপনি খেয়াল করবেন যে আমি যখনই আজে বাজে জিনিস নিয়ে কথা বলবো বা গিবত করবো, এ কি করছে ও কি করে না নিয়ে কথা বলবো, তখনই আচ্ছা এটা তো আমার সার্কেল অফ কনসার্ন, এটা আমার ইনফ্লুয়েন্স না, অন্য কথা বলতে আমার কোনো লাভ নাই। রাদার আমি আমার সার্কেল অফ ইনফ্লুয়েন্স নিয়ে কথা বলি যেখানে আমার কাজ করার স্কোপ আছে। সো এটা যেহেতু খুব একটা পাওয়ারফুল আইডিয়া, আমি তোমার কাছ থেকে এখন জোর করে অনেকগুলা এক্সাম্পল আদায় করার চেষ্টা করব। ধরো একটা স্টুডেন্ট দিয়ে তুমি যদি এক্সাম্পল দাও, একটা স্টুডেন্টের ক্ষেত্রে সার্কেল অফ ইনফ্লুয়েন্সের মধ্যে কি আছে আর সার্কেল অফ কনসার্নের মধ্যে কি আছে? সার্কেল অফ কনসার্নের মধ্যে যেমন কি আছে, এক স্যার পড়াইতে পারে না ভালো করে, তুমি চাইলেও স্যারকে দিয়ে তো ভালো পড়াইতে পারবা না। ইউনিভার্সিটি ক্ষেত্রে যেমন দেখা যায় অনেক সময় স্যার আসে নাই, 33টা ক্লাস নেওয়ার কথা মাত্র 6টা ক্লাস নিছে, কনসার্ন আপনি কিছু করার নাই, কঠিন প্রশ্ন করছে, সিলেবাস মানসম্মত সিলেবাস না, সাজেশনের বাইরে কোয়েশ্চেন করছে, আরো প্রপার দেই এক্সামের দিন 5 জন কঠিন গার্ড পড়ছে, ঠিক আছে? এটা হলো আমার সার্কেল অফ কনসার্ন। এখন এটা কিন্তু হয় এক্সাম হল থেকে বের হয়ে তারপরে তোর আজকে এক্সাম খারাপ হয়েছে, 5টা কঠিন গার্ড পড়ছে, সার্কেল অফ কনসার্ন কিছু করার নাই তোমার। বাট সার্কেল অফ ইনফ্লুয়েন্স ছিল ওর নিজের পড়াটা ঠিকভাবে অনলাইন দেখে পড়া, ফ্রেন্ডদের কাছ থেকে বুঝে নেওয়া, সিনিয়র ভাইদের চোথা দেখে পড়ে নেওয়া, সামহাও ম্যানেজ করা, ওটা তো ওর স্কোপের মধ্যে ছিল। আর আমার মেজরিটি অফ ক্ষেত্রে তো আমরা বাসায় বসেও তো পড়ছি, ব্যবস্থা তো করছি কোনো না কোনো ভাবে। সো এটা ছিল সার্কেল অফ। মানে এটা কি বলা যায় যে মানে সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা হচ্ছে আমি এই সিচুয়েশন চেঞ্জে অথবা আমি কি করতে পারি, আমি কি করতে পারি, রাইট সেখানে আমি ফোকাসটা করব।
বাট যেটা আমার আয়ত্তের বাইরে নেই ওটা নিয়ে আমি তো এটা নিয়ে কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিনা যে তাহলে যে এত এত সমস্যা তার মানে কি ওগুলো আমরা ইগনোর করবো, ওগুলা থেকে কি আমি বের হয়ে আসবো, যেটা আমার চিন্তা করার কোনো দরকার নেই? এই জন্য এখানে কিন্তু বলছে যে সার্কেল অফ কনসার্ন বলছে, হ্যাঁ ইটস আ কনসার্ন বা তোমার ইনফ্লুয়েন্স নাই, সো ইটস অ্যাবাউট ড্রাইভিং ইউর ফোকাস, যে ফোকাসটা ওইখানে যাবে না, ফোকাসটা এখানে থাকবে। হ্যাঁ, তাহলে এটা বলা যায় যে আমি যে কনসার্নে ফোকাস করি কনসার্ন গুলাই বড় হইতে থাকবে, ইনফ্লুয়েন্সটা ছোট হইতে থাকবে। এক্স্যাক্টলি, আমি যে ইনফ্লুয়েন্সে ফোকাস করি ইনফ্লুয়েন্সটা বড় হইতে থাকবে, কনসার্নটা তখন ছোট হইতে থাকবে। তাহলে আমি এটা হইতেই পারে যে আমার রাইট না কনসার্ন দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, হ্যাঁ শিক্ষা ব্যবস্থা ঠিক, বাট আমি তো মন্ত্রীও না কিছুই না, বাট আমি এখন ফোকাস করলাম যে হাউ ক্যান আই বিল্ড মাইসেলফ। এক্স্যাক্টলি, তাহলে একসময় গিয়ে আমি মন্ত্রী হইলাম, ওর হোয়াটএভার দরকার, দেন তখন আমার ইনফ্লুয়েন্সটা বাড়তে থাকলো, রাইট? তখন আমি কনসার্ন গুলো সলভ করতে পারবো। এক্স্যাক্টলি। আর না হলে চিন্তা করেন আমি কনসার্ন নিয়ে কথা বলতে আমি এত হতাশ যে আমার ছোট স্কোপে আমার ইনফ্লুয়েন্সে যা ছিল ওই কাজটা করার কোনো স্পৃহাই আমার নাই, রাইট? সাকসেসটা গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু সো তুমি যদি স্টুডেন্টের এক্সাম্পল থেকে এখন ডে টু ডে যে কোনো একটা মানুষের এক্সাম্পল বলো, ধর একটা চাকরিজীবী মানুষ, ব্যবসায়ী, রাস্তাঘাটে চলাফেরা। চাকরিজীবী আমি আমারটাই বলি, আমার বাবা চাকরিজীবী ছিলেন, আমার বাবা আর্মিতে ছিলেন। সো আমার বাবা আর্মির যে চাকরিতে একটা ঝামেলা হলো পোস্টিং হয় অনেক, আজকে এখানে পোস্টিং হয় কালকে ওখানে পোস্টিং হয়। সো অফকোর্স আমরা যখন এইচএসসি তে ঢুকে গেলাম এরপর তো ঢাকার বাইরে যাওয়া যায় না, বিকজ সেটেল ডাউন হয়ে গেছে। আমার বাবা তখন আবার পোস্টিং হলো রাজেন্দ্রপুর, ঢাকার বাইরে। এখন পোস্টিং যে হবে ইটস এ সার্কেল অফ কনসার্ন, আর্মিতে এটার উপর কারো হাত নাই। এখন পোস্টিং হওয়ার ফলে অনেক ঝামেলা হয়, যে ভাষা চেঞ্জ করতে হয়, এটা করতে হয়, এটা করতে হয়। আমার মা পোস্টিং হওয়ার পরে আমাকে বলে, আয়মান তো বাবার কেন পোস্টিংটা হইলো? আম্মু পোস্টিং হয় আমাদের সাথে কেন হইলো? আম্মু সবার পোস্টিং হয়, বাট কেন এই বয়সে হইলো? আম্মু এটা কি করবা, তোরা যখন ছোট ছিলি তখন ঢাকায় না থাকে, এখন ঢাকায় থাকতাম। আম্মু এটা হয়। সো দেখেন উনি যে কথা বলছে সার্কেল অফ কনসার্নে কথা বলছে, অথচ আমাদের তখন প্ল্যান করা উচিত সার্কেল অফ ইনফ্লুয়েন্সে, যে বাজারটা কোথায় করব, বাসা কোথায় ভাড়া নিব, সিকিউরিটি কে হবে, স্কুলে যাতায়াতের ভেহিকল সিস্টেম কি করব। সো আমার মায়ের পুরো সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা বাদ দিয়ে কেন পোস্টিং হলো ওই কনসার্নের মধ্যে ঘোরাঘুরি শুরু করলো। সিয়া আই থিঙ্ক দ্যাটস আ প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা আমি আমার লাইফে দেখছি। আমার মাকে আমি শিখাইছি, আমার বুঝছে, সো আই এম হ্যাপি। ওকে, সো মানে এই যে আমাদের ধরো ডে টু ডে আমরা প্রত্যেকদিন যে পেপার পড়তেছি, টিভিতে, উই আর এক্সপোজড লট অফ ইনফরমেশন। সো এই পুরো জিনিসটা কি আমাদের ইভেন এই যে রং টেন্ডেন্সিটা যে সার্কেল অফ কনসার্ন গুলা নিয়ে সেটাতে ইম্প্যাক্ট ফেলতেছে? ডু ইউ থিঙ্ক লাইক সকালবেলা পেপার পড়ে হান্ড্রেডস অফ থিংস যেটার উপর আমার ইনফ্লুয়েন্স নাই, মধ্যপ্রাচ্য ইস্যু থেকে শুরু করে লট অফ থিংস। সো সেক্ষেত্রে তুমি এই জিনিসটাকে কিভাবে দেখো? বাট আমরা উই আর এক্সপোজ টু মিডিয়া এন্ড হ্যাঁ, এটাকে অনেকে আমরা ভাবতে পারি যে আমার সার্কেল অফ কনসার্নের চ্যানেলগুলোকে আমরা বন্ধ করে দিব। না, কারণ সার্কেল অফ চ্যানেলের মানে সার্কেল অফ কনসার্নের চ্যানেলগুলো বন্ধ হলে তো আমরা আউটার ওয়ার্ল্ডের ব্যাপারে কিছু জানবোই না, রাইট? সো সার্কেল অফ কনসার্নগুলো আমরা জানতেছি, ইনফ্লুয়েন্স বাড়ায় আমি কি সলভ করি এটা আমি জানবো না। হ্যাঁ, ইনফ্লুয়েন্সগুলো বাড়ায় আমি কি সলভ করি এটা জানার জন্য, ইনফ্লুয়েন্সটাকে আরো আমার লোকালাইজড সলিউশন দেওয়ার জন্য, নিজেকে অ্যাডাপ্ট করার জন্য, বিকজ আমার ইনফ্লুয়েন্স আমি জানি, বাট কনসার্নগুলো নিয়ে তো আমি কাজ করবো। সো কনসার্নগুলোর অবস্থা কি যদি আমি না জানি এত হইলো না। আমি আমার খুব সুন্দর করে আমি জানবো, বাট আমি আমার টাইম ফোকাসটাকে ওখানে রাখবো ইনফ্লুয়েন্স। এক্স্যাক্টলি। সো এটা প্রথম হ্যাবিট। সো আমার মনে হয় আমরা একটা ছোট্ট ব্রেক নেই। অবশ্যই দর্শক, আমরা আবার ফিরে আসছি। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবার ফিরে আসলাম। আমরা মাত্র একটা হ্যাবিট কভার করেছি, তবে আমরা সবগুলো হ্যাবিট যদি অ্যাকচুয়ালি অনেক ডেপথে যেতে চাই, আমার ধারণা এটা অনেকগুলো রাত পার হয়ে যাবে, এবং সেটা অ্যাকচুয়ালি আমাদের পারপাস না। আমরা চাই যে এখান থেকে কিছু কিছু শেয়ার করা, যাতে মানে আপনাদের ইন্টারেস্টটা গ্রো করে যে এই বইটা। এবং এই বইটা কিন্তু যদি আমরা 7টা হ্যাবিট সুন্দর বলেও ফেলি, মুখস্থ করায় ফেলি, ইট উইল নট হেল্প। এক্স্যাক্টলি। এটা ডেপথে যেতে হবে, এটাকে নিজের আন্ডারস্ট্যান্ডিং এ আনতে হবে, এন্ড দেন এটাকে হ্যাবিটে কনভার্ট করার জন্য রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে, রাইট? রাইট, ওকে, অ্যাবসলিউটলি। সো আমরা যদি হ্যাবিট 2 তে জাস্ট একটু টাচ করে যাই, আমার মনে হয় 3 নাম্বারটাতে যদি একটু আমরা সময় কাটাই, হ্যাবিট 2 নাম দিয়ে যদি। হ্যাবিট 2 হলো বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। সো এখানে আমরা একটা এক্সাম্পল দেয় যে ফিনারেলের কথা বলে যে আমাদের চিন্তা করা দরকার যে আমরা যখন মারা যাচ্ছি তখন মানুষ আমাদেরকে নিয়ে কি বলবে। আমরা অনেক সময় জিনিসটা চিন্তা করি না যে আমার মারা যাওয়ার পরে মানুষ আমাদের কি জন্য মনে রাখবে। সো অথবা বিদেশে যেরকম লিখে রাখে যে এর উপর যে ফাদার হাজবেন্ড ওয়াজ এ গুড ফাদার হাজবেন্ড এন্ড সামওয়ান, এরকম। তো এরকম, হ্যাঁ, যেমন এইটাও একটা খুবই ইজি ওয়ে চিন্তা করার যে নিজের জন্য 3টা শব্দ, যে কোন 3টা শব্দের জন্য মানুষ আমাকে চিনবে, যে আমি যে কাজ করে যাচ্ছি আফটার 5 ইয়ার্স অর 10 ইয়ার্স, 5-10 বছর পর মানুষ আমাকে কোন 3টা শব্দ হিসেবে জানবে। যে আমি যদি আপনার কথাই বলে থাকবো, আপনার 3টা শব্দ কি, আপনি কি চান যে মানুষ আপনাকে কোন 3টা শব্দ হিসেবে জান? যেমন আপনি উদ্যোক্তা, আপনি শিক্ষক ছিলেন, আপনি অনেক কাজ করছেন। সো
আপনার 3টা শব্দ কি? এটা অনেক ডিফিকাল্ট কোশ্চেন, এটা এখন অ্যান্সার করা একটা ট্র্যাপ কাইন্ড অফ। এই ট্র্যাপে আপাতত পাড়া দিচ্ছি না, কারণ হচ্ছে দ্যাট উইল টেক এ লট অফ টাইম। যে আপনি কখনো এটা চিন্তা করেন না? ডেফিনেটলি আই থট আ লট, মানে আমার লাইফে আলটিমেটলি পারপাস কি। এবং তুমি জানো কিনা জানি না, আমার অফিসে তো এই প্রশ্ন শুনতে শুনতে লোকজন আমার উপর বিরক্ত হয়ে গেছিল। তাই? হ্যাঁ, লোকজনটা আমি জাস্ট মানে র্যান্ডমলি জিজ্ঞেস করলাম, ভাই তোমার লাইফের পারপাস কি? ভাত খাচ্ছে তোর পারপাস কি? লাইফের পারপাস কি? লিফটে গেছে তোর? এটা তো ওরা আমার অনেক খেপাইতো, ইদানিং কম জিজ্ঞেস করি, বাট দ্যাট দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন আই আস্ক পিপল। এটা বারবার ওদেরকে জিজ্ঞেস করতাম বেসিক্যালি আমার নিজের জন্য। আমি নিজেকে পোস্ট করতাম যে আমার লাইফের পারপাস কি, মানে ওয়াইটা, ওয়াই এর আনসারটা কেন? হ্যাঁ, এটা একটা পর্যায় পর্যন্ত ভাবছিলাম যে হ্যাঁ আমার একটা ওয়াই আছে, দেন আই গেট কনফিউজড। নাও আমি এটাকে নতুন করে আবার রিফ্রেমিং করছি, এন্ড দেন শুনি একটু। না, এটা এখন এত শর্ট। তুমি তো চালাক মিয়া, নিজে কথা বাদ দিয়ে আমাদের কথা কইতেছো। আমি আস্তে করে না, আমি এখন অ্যাকচুয়ালি কিউরিয়াস, একটু হালকা হিন্ট দিতে পারো? না, এইটাতে না, এইটাতে তোমার কথা বলার কথা। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ওটাতে আমি আরেকটাতে বলবো। আচ্ছা, সো মানে ওয়েল, মানে এইখানের কনসেপ্ট আমি বলি আমার পার্সোনালটার তুলনায়, যে আমি যদি বিগার পিকচারটা সেট না করি, যে হ্যাঁ আমি কি দিনাজপুরে যাই আমার জার্নি শেষ করতে চাই না কক্সবাজার, জানি না, জার্নি শুরু করে দিছে, অর্ধেক পথে যাওয়ার পথে বললাম হ্যাঁ আমি যাবো কক্সবাজার, তো আমি উত্তর দিকে যাচ্ছি কেন, এটা যাতে না হয়, তাই না? এটাই বোধ হয়, আদারওয়াইজ তো এনার্জি প্রচুর পরিমাণ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বাট এইটা একটা মানে এগেন আমি একটা স্বীকারোক্তি দিতে চাই, যেমন আমি আমার সব কাজে এটা মেইনটেইন করতে পারি না। ওকে, যে অনেক কাজ আছে ওই যে ধর তক্তা মার পেরেক স্টাইলে অনেক সময় করা হয়। এটা কিন্তু সেম টু মি। হ্যাঁ, প্রচুর ক্ষেত্রে অনেক জায়গায় না, বাট আমি মনে করি সেটার সাথে এটা কনফ্লিক্টিং না, বিকজ তুমি আলটিমেট কিন্তু একটা পারপাস আছে যে হ্যাঁ আই নিড টু চেঞ্জ দ্য লাইফ অফ পিপলস বা স্টুডেন্ট। আই থিংক এইখানে একটা কনফিউশন হয় সোহাগ ভাই, যেমন অনেক ধরনের, যেমন একটা কনসেপ্ট আছে 5 সেকেন্ড ল, ইটস বাই মেল রবিনস, ওর একটা বইও আছে এটার উপরে। সো ওই বলে যে কোনো একটা কাজ যখন আমাদের মাথায় আসে 1 2 3 4 5 মধ্যে স্টার্ট করো, বিকজ না হলে তোমার মাথা তোমাকে বিভিন্ন জিনিস বলবে যে এখানে এলে ফেল করতে পারো, মানুষ এটা বলতে পারে, ওইটা করতে পারে, সো স্টার্ট করে দাও। আবার আমরা আরেক জায়গায় বলতেছি যে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, চিন্তা করো পারপাস কি, ওয়াইটা। সো মানুষজন আবার কনফিউজড হয়ে যাচ্ছে কি হবে। না, এটা মোটে কনফিউজিং না, এটা কনটেক্সট আলাদা। এই 5 সেকেন্ড টুলটা হচ্ছে প্রোক্রাস্টিনেট করতেছো, প্রোক্রাস্টিনেশনের জন্য। তুমি জানো এটা আমার করতে হবে, বাট তুমি ফর সাম রিজন করতে পারতেছো না, ঘুম থেকে উঠতে হবে, এক্সারসাইজ করতে হবে, তুমি জানো, ইউ নো ইট এক্স্যাক্টলি, বাট তুমি করতেছো না, বারবার আটকে যাচ্ছ, বারবার এই পরে করে ওইটা তুমি বলছো যে কাউন্টডাউন শুরু করলে ব্রেইন তখন অটো স্টার্ট হয়ে যায়, 5 4 3 2 1 অ্যাকশন। বাট এই যে তুমি স্টার্ট করলা কিছু একটা করবা, সেটা এমন না যে এই 3 ঘন্টায় কিছু করবো আর আমার মাইল কি বলে ওই যে আমার ইয়ের ফলকের মধ্যে লেখা হয়ে যাবে আই এম এ গুড সামথিং, এটা না। কারণ হান্ড্রেডস অফ ছোট ছোট কাজ যোগ করে তোমার লাইফের আলটিমেট ওই পারপাসটা অর্জন হবে। সো ওইটাকে আমি মাইন্ডে রাখবো, দেন ওইটা অ্যাচিভ করার জন্য আমার হান্ড্রেডস অফ ছোট ছোট কাজ করতে হবে। এগুলোর জন্য হচ্ছে তখন আমি এগুলোর মধ্যে এক্সপেরিমেন্ট হবে, রাস্তা চেঞ্জ হবে, পলিসি চেঞ্জ হবে। বাট এবং এই বইটার যে 25তম ইয়েতেও জিম কলিন্স যে এটার ফরওয়ার্ড লিখছে, তার যে বইটা, তার যে মেইন রিসার্চ গুড টু গ্রেট বিল টু লাস্ট, ওখানেও কিন্তু ওদের যদি টোটাল ফিলোসফিকে এক লাইনে আনো, ওরা বলে যে কোর ভ্যালুকে প্রিজার্ভ করো, আর হচ্ছে মানে চেষ্টা করো যে কন্টিনিউয়াস চেঞ্জ অ্যান্ড ডাইনামিজম। সো একটা বলতেছে তুমি একটা জিনিসকে প্রিজার্ভ করো, চেঞ্জ করো না, আর একটা বলছে কন্টিনিউয়াস চেঞ্জ করো, কনফ্লিক্টিং। ওই বলতেছে যে না, কোর ভ্যালুটা মাস্ট বি প্রিজার্ভ, ওইটা তোমার প্রিন্সিপাল, তোমার যেটা মূল আদর্শ নীতি, ওইটা অ্যাবসলিউট স্ট্রিক্ট থাকতে হবে। আর ওইটাকে অ্যাচিভ করার জন্য তোমার যে পাথ, সেখানে কন্টিনিউয়াস তুমি চেঞ্জ আনো, ইনোভেশন আনো, কন্টিনিউয়াস। তো আমি যদি একটু বলি, দেখেন ঠিক আছে কিনা, যে আমি মানুষকে কিছু একটা শেখাতে চাই, রাইট? সো এটা একটা মাধ্যম হতে পারে বই, এটা মাধ্যম হতে পারে রেডিও, দেন ইভলভ করলো টেলিভিশন, দেন এখন ইন্টারনেট। সো কোর ভ্যালুটা হলো মানুষকে শেখানো, রাইট? সো ওই কোর ভ্যালুটা উই নিড টু প্রিজার্ভ, বাট মোডালিটিটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে না, তোমাকে চেঞ্জ করতে হবে, থ্রাইভ ফর ইট, আদারওয়াইজ মানে তুমি তো মরে যাবা। রাইট। সো এইজন্য আমরা ফলে এখানকার মেইন মেসেজটা যেটা আমি নিছি সেটা হচ্ছে যে আমরা হাজার রকম কাজ করতেছি, এটা একটু, বাট আলটিমেট কি পারপাস, ওইটা চিন্তা না করার কারণে ব্রাউনিয়ান মোশন টাইপ হইতে পারে, যে আমি আমার এনার্জিকে 100 ভাগে ভাগ করে ফেলছি, আলটিমেটলি কোনো কিছুই আলটিমেটলি ম্যাচিউর করলো না। সেই জায়গা থেকে এটা আমরা মানে এটা আমার ইয়াটা অ্যাবসলিউটলি ওকে। সো আমার মনে হয় যে আমরা যদি হ্যাবিট 3-তে, মানে সবগুলো তো আসলে কভার করা যাবে না, বাট হ্যাবিট 3-তে যদি একটু করতে চাই, পুটিং ফার্স্ট থিংস ফার্স্ট, এইটাতে ইনফ্যাক্ট আমরা ব্রেকের মধ্যে সোহাগ ভাই আমাকে পুরো একটা জিনিস শিখাই ফেলছে। সো এইটা যেমন আমি অনেক আগে দেখছিলাম, তারপরে আমরা যে ম্যাট্রিক্সের কথা এখন বলবো, এখানে একটা
2D ম্যাট্রিক্স, একদিকে আছে না আগে একটু ওই ইম্পর্টেন্স। যে অর্থটা বোধহয় অনেকে পুটিং ফার্স্ট অর্থটা একটু বলে নিলে আচ্ছা, ভালো সো হয়। ইটস অ্যাবাউট প্রায়োরিটাইজেশন, যে আমরা কোন কাজগুলোকে আমাদের লাইফে বেশি প্রায়োরিটি দিব। হ্যাঁ হ্যাঁ সো এটা হলো একদম শর্টে যদি বলতে চাই। সো আমি এটা নিয়ে অনেক ভিডিও করেছি, যেমন এইটা ম্যাট্রিক্সটা টাইম ম্যানেজমেন্টের সব থেকে ফেমাস ম্যাট্রিক্স, এটাকে বলা হয় দ্য আইজেনহাওয়ার্স ম্যাট্রিক্স। সো আইজেনহাওয়ার ম্যাট্রিক্স যেহেতু আমি কিছুদিন আগে এটা আবার পড়াশোনা করেছি, রিসার্চ করেছি ভিডিও বানানোর আগে, Okay. তো আমার মাথায় একটা জিনিস ছিল, এন্ড এই বইয়ে একটা স্পেশাল ইনসাইট আছে, যে ইনসাইটটা আমার মাথায় ছিল না। তো সোহাগ ভাই একটু আগে আমাকে শিখাইছে, আমি এখন যে জিনিসটা বলতেছি উনি একটু আগে শিখাইছেন। সো এখানে আর্জেন্সি এন্ড ইম্পর্টেন্স এই দুটো নিয়ে কথাবার্তা হয়। একটা পপ কুইজ ভাই, আমি জিজ্ঞাসা করি, ইল বি ইন্টারেস্টিং। সো আপনার লাইফে এমন কিছু কাজ থাকবে যেটা আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট, এবং এমন কিছু কাজ থাকবে যেটা আর্জেন্ট না কিন্তু ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন হলো, প্রথমটা আপনি বেশি গুরুত্ব দিবেন নাকি দ্বিতীয়টা? প্রথমটা হলো আর্জেন্টও এবং ইম্পর্টেন্টও, যে অনেক ইম্পর্টেন্ট কাজ এবং এখনই করতে হবে, এবং দ্বিতীয়টা হলো আর্জেন্ট না, জাস্ট ইম্পর্টেন্ট, এখন না করলেও চলে, এখন না করলেও চলে, কাজটা ইম্পর্টেন্ট কাজ। ইয়েস। আমাদের যেই ডিসকাশন হচ্ছিল, আমি 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 উত্তর যেটা দিচ্ছিলাম সব আগেরটা অফকোর্স 1 নাম্বার, যে আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট এখনই ধরো, এখনই কাটো। বাট এখানে খুব ইন্টারেস্টিং একটা ইনসাইট আছে। ইনসাইটটা হলো, বেশি ইম্পর্টেন্ট কাজ হলো সেকেন্ডটা, যেটা এখন আর্জেন্ট না বাট ভেরি ইম্পর্টেন্ট। কেন? বিকজ ওই সেকেন্ড ক্যাটাগরির কাজগুলো আমরা লাইফে ফেলে রাখি। আপনি বলতে বলতে না আমার অনেকগুলো টাস্ক এরকম মাথায় তুমি আছে। এক্সাম্পল দেবে, অনেকে হয়তো একটু গুলাই ফেলতে পারে আর্জেন্ট ইম্পর্টেন্ট, আমার মানে তুমি এক্সাম্পল যে ফর এক্সাম্পল আমি বলি, আমার টিমের মানুষ ফর এক্সাম্পল মান্থলি বা কোয়ার্টারলি পারফরমেন্স অ্যাওয়ার্ড হয়, এটা আমাকে করতেই হয়, ইটস আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট, করি। আমার বাসায় আমার মাকে গিফট দেয়াটা ইটস নট আর্জেন্ট, আজকেই দিতে হবে তা না, বাট ইটস ইম্পর্টেন্ট। ওকে, বাট এই কারণে কখনো করাই হয় না, রাইট? ইটস ভেরি, আমার এমপ্লয়িকে গিফট দিতে আমার মাকে খুশি রাখা তো আরো বেশি ইম্পর্টেন্ট, রাইট? বাট যেহেতু এটা আর্জেন্সি নাই, এটা করাই হয় না। সেম গোজ ফর মনে করেন আমার বাসার অফিসটা ঠিক করা আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট, ঠিক করছি, মানে আমার নিজের রুমটা ঠিক করা ইটস ইম্পর্টেন্ট, বাট যেহেতু এটা আর্জেন্ট ছিল না, কেউ আমাকে বলে নাই, জীবনে করি নাই। বাট যে ভিডিও তৈরির কথা যে সাকিব আছে, সাকিবের কথা একটু আগে বলতেছিলাম, যে আমি 4 বছর ধরে একা ভিডিও করছি, মোবাইলে রেকর্ড করছি, আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট। বাট আরেকটা জিনিস আর্জেন্ট ছিল না, বাট অনেক ইম্পর্টেন্ট ছিল। ওই জায়গাটায় আমি একটু সুন্দর করে প্রশ্নটা গুছাই দিই। সেটা হচ্ছে যে মানে আর্জেন্সি দিয়ে যদি চিন্তা করি, যে আর্জেন্ট মানে এখনই করতে হবে, নট আর্জেন্ট যে পরে করলেও চলে। ইম্পর্টেন্ট মানে হচ্ছে যে এটা খুব ভ্যালুয়েবল কাজ, নট ইম্পর্টেন্ট মানে এটা তেমন ভ্যালুয়েবল না, তেমন গুরুত্বপূর্ণ। তো এই চারটাকে কম্বিনেশন করলে 4টা টাইপের কাজ আসছে, 4টা কোয়াড্রেন্ট হয়। ওকে, 4টা কোয়াড্রেন্ট, একটা হচ্ছে যে ইম্পর্টেন্টও না আর্জেন্টও না। তুমি 10 মিনিটসের एग्जांपल দিয়ে বলবা, 10 মিনিটসের एग्जांपल দিয়ে বলবা এই ধরনের কাজ কি কি কাজ এটার মধ্যে পড়ে। আচ্ছা, দেন আরেকটা হয় যেটা ঠিক উল্টাটা, যে আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট। ফর एग्जांपल এখনই লাইভ সেশন হবে এন্ড রাইট আর্জেন্ট এন্ড বিশাল ইম্পর্টেন্ট, একটা অনেকদিন ধরে প্রিপারেশন নেওয়া হয়েছে। আর বাদ বাকি যে দুইটা থাকলো, যে আর্জেন্ট এখনই করা লাগবে বাট তেমন ইম্পর্টেন্ট কোনো কাজ না, বাট এখনই করা দরকার, রাইট? হ্যাঁ, হয়তো বিল দিতে হবে, আজকে লাস্ট ডেট, এমন কোনো ইম্পর্টেন্ট কাজ না বিল না দিলে পৃথিবী উল্টে যাবে। আর একটা উল্টা হচ্ছে যে কোনটা বললাম, যে আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট, ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট বলতেছিলাম, যে ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ বাট আর্জেন্ট এখন না করলেও চলে, রাইট? এই চারটার মধ্যে দিয়ে মানে এটা যেটা তুমি বলতেছিলা, যে আমাদের নরমালি মনে হয় যেটা একই সাথে আর্জেন্ট ইম্পর্টেন্ট, এইখানেই তো সব এনার্জি দেওয়ার কথা। বাট স্টিভেন কভি যেটা বলতেছে, না, এইটাই হচ্ছে তোমার ভুল। তুমি যদি প্রোডাক্টিভ মানুষ হইতে চাও, ইফেক্টিভ মানুষ, তাহলে তোমার একটা হেভি ফোকাস দিতে হবে এমন সব কাজে যেটা ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না। তাই না? it doesn't make sense. Why? So আমার মনে হয় তুমি 10 মিনিটসের কয়েকটা এক্সাম্পল থেকে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করতে পারো। হ্যাঁ, একটা করে যদি বলি, ফার্স্ট অফ অল আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, মানে এখন লাইভ ক্লাস স্টার্ট হইছে, লাইভ ক্লাসের ইন্টারনেটটা ঠিক রাখা, এখনই কমেন্ট করতে বলা, এখনই লাইভ ফিডব্যাকটা দেয়া, এখনই কমেন্ট, যে কমেন্ট অন্যান্য কমেন্ট আর্জেন্ট থাকে না, বাট লাইভের কমেন্ট আর্জেন্টলি করতে হবে, এন্ড ইম্পর্টেন্ট, লোকজন দেখতেছে, এটা লাইভে নাই, সো ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট না। সো লাইভের জিনিসটা আমি বলবো যে ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্ট, সো এটা তো করতেই হবে, এটা তো কোনো মানে এসকেপ করার কোনো জায়গা নেই। ওকে, সেকেন্ড আমি বলি যে ইটস ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট না, এটা আমি খুঁজে বের করছি, এটা আমার আজকে উপলব্ধি হয়েছে আপনার এখানে আসার সাথে সাথে। আমি আপনাকে একটু আগে বললাম যে সেন্টার ফর এডুকেশন রিসার্চ, CER লেখা আছে, আমাকে বলছিল যে CER, আমি মানেটা জিজ্ঞাসা করি না, পরে আসার সময় দেখলাম।
অ্যান্ড তখন আমার মনে হলো আমাদের 10 মিনিট স্কুল আমরা এত 13,000 ভিডিও বানাইছি, বাট আমাদের এখনো একটা রিসার্চ টিম নাই। সো আমার কাছে মনে হয়েছে ইটস ভেরি ইম্পর্টেন্ট, বাট আর্জেন্ট না জন্য কখনো করা হয় নাই। যেমন আমি এখান থেকে যাই, আমি ফার্স্ট থিং যেটা বলবো যে ভাই আমাদের একটা রিসার্চ টিম দরকার যারা কন্টেন্ট নিয়ে কাজ করবে, R&D টিম দরকার। আমাদের একটা R&D টিম নাই। সেটা ফলে যদি তুমি এই ইম্পর্টেন্ট কাজটা করো যেটা আর্জেন্ট না বাট করা দরকার, করলে এটার ইম্প্যাক্টটা কি দাঁড়াচ্ছে? বিশাল ইম্প্যাক্ট, আমার কোয়ালিটির উপর একটা ইম্প্যাক্ট আসবে। ওকে, সো এই কোয়ালিটির ইম্প্যাক্টটা তো মানে আমি এখন তুমি কি তোমার এই যে প্রতিনিয়ত যে আমাদের প্রচুর আর্জেন্ট কাজ করতে হবে সেগুলো কি কমানো যাবে কিনা? সেগুলো কমানো, হ্যাঁ অফকোর্স কমানো যাবে, বিকজ এটা লং টার্ম ইম্প্যাক্টে আমার যে প্রতিদিন যেগুলো কাজ করতে হতো যে এই ভিডিওটা এরকম কেন, ওই ভিডিওটা ওই টাইপের ছোট ছোট মাইক্রো ম্যানেজিং করার দরকার হবে না, বিকজ তখন R&D টিমই সিস্টেম বানায় ফেলবে, SOP বানায় ফেলবে, চেকলিস্ট বানায় ফেলবে, একটা স্ট্যান্ডার্ড বানায় ফেলবে। স্যার এটা বলা যায় যে যদি আমরা এমন ধরনের কাজ করি যেগুলো ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, ফর এক্সাম্পল ভিডিও করতেছি বাট কোয়ালিটি অ্যানালাইসিস আর্জেন্ট না যে আজকে কোয়ালিটি অ্যানালাইসিস করতে হবে, অর আমি 2-4 জন মিলে ভিডিও করতে আরো লোককে নিয়ে আসতে হবে, তাদেরকে ট্রেন আপ করে, আর্জেন্ট না আজকে না করলেও চলে, বাট ইম্পর্টেন্ট। তাহলে এইটা ফিউচারে আমার আর্জেন্ট কাজের সংখ্যা কমায় দিবে, রাইট? সো আই উইল হ্যাভ মোর টাইম টু ডু মোর। আর যে দুইটা হচ্ছে কাইন্ড অফ ফালতু টাইপ, যে নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, আমরা তো মানে ওগুলাই বেশি করি, ওগুলা বেশি ফেসবুক চালানো, এটা কোন ক্যাটাগরি? যেমন এই ক্যাটাগরির মধ্যে হ্যাঁ আমি যদি বলি সবথেকে বেশি হলো 10 মিনিট স্কুলের গ্রুপগুলো আর ফেসবুক পেজগুলো যায় একটু ভিজিট করা, দেখি কয়জন মানুষ দেখছে, কি হয়েছে না হয়েছে, এটা দরকার নেই, কিন্তু আমি রাতে বেলা রিপোর্ট পাই সবগুলা, খামাখা দেখা দরকার। এটা হলো নট ইম্পর্টেন্ট নট আর্জেন্ট টাস্ক, যেটা আমি অনেক করি। আর আরেকটা টাস্ক হলো যেটা আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট না, এই টাইপের কাজ ডেলিগেট করে দিতে হয় অন্য মানুষকে, যেটা ইম্পর্টেন্ট না বাট আর্জেন্ট এখনই করতে হবে, লাইক বিল দিতে হবে, ইন্টারনেটে বিল দিতে হবে, এসির বিল দিতে হবে, একটা চেয়ার নষ্ট হয়ে গেছে, চেয়ারটা এখনই ফিক্স করতে হবে, চেয়ার ক্যাচ 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 করতেছে, সো ইউ ডেলিগেট দোজ টাস্কস টু পিপল। ওকে, সো এই প্রিন্সিপালটা মানলে আই থিংক যে লোকজন তার টাইম ম্যানেজমেন্ট করা, আর ওই যে পুটিং থিংস ফার্স্ট, যে ফার্স্ট থিংস ফার্স্ট, যে প্রায়োরিটি করাটা আমরা শিখবো, বিকজ আমাদের সবার লাইফে আসলে প্রায়োরিটাইজেশন অনেক ভুল আছে। এটা তো অনেক ডেপথে চলে যায় এই প্রায়োরিটাইজেশন এতে, যে মানি, হ্যাপিনেস, ইহকাল পরকাল, এটা দিয়ে আপনার একটা পুরো আলাদা ডিসকাশন হইতে পারে, রাইট? যে প্রায়োরিটাইজেশন, কঠিন প্রায়োরিটাইজেশন কোয়েশ্চেনস, রাইট? যে সংসার নাকি কাজ, টাকা নাকি হ্যাপিনেস, ইহকাল নাকি পরকাল, এই তিনটা পেয়ে গেছি। হ্যাঁ, মানে এখানে ওরা বলতেছিল যেটা যে আমরা যখন টু ডু লিস্ট বানাই তখন র্যান্ডমলি বিভিন্ন কিছু লিখতে থাকি, যার মধ্যে আর্জেন্ট ইম্পর্টেন্ট সব মিক্সড, এন্ড দেন আমরা সহজগুলা থেকে শুরু করি, কঠিনটা আস্তে আস্তে করো। ফলে ওরা বলতেছে বরং যে না, তোমার টু ডু লিস্ট তোমার ইনবক্সকে তুমি ক্যাটাগরাইজ করো, দেন এইবার বেছে 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 তুমি পুট করো যে হুইচ ইজ ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। ওকে, সো আমরা যে তিনটা হ্যাবিট সোফার বললাম, এই তিনটা দিয়ে আমরা এই পর্যন্ত সব পার্সোনাল, মানে ওরা এখানে বলছে যে ডিপেন্ডেন্স টু ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ পার্সোনাল, এর পরেগুলো হলো ইন্টারপার্সোনাল। সো এই তিনটা ছিল কমপ্লিটলি নিজেকে ঘিরে, যে আমি প্রোঅ্যাক্টিভ মানুষ হব, আমি ভবিষ্যৎ চিন্তা করে আমার লাইফকে ডিজাইন করব এন্ড দেন প্রায়োরিটাইজ করব, রাইট? সো ইন্টারপার্সোনাল জায়গা থেকে আমরা অলরেডি অনেক লম্বা ডিসকাশনে চলে আসছি পার্সোনাল ক্ষেত্রে। ইন্টারপার্সোনাল থেকে যে তিনটা আছে, পরবর্তী তিনটা, ওখান থেকে তুমি কোনটা নিয়ে একটু বেশি কথা? ইন্টারপার্সোনাল যেমন ছিল থিংক উইন উইন, আমি বলবো হলো যে হ্যাবিট নাম্বার 5, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। ওকে, এইটার রিজনটা হলো যেহেতু আমি ইয়াং ছেলেপেলেদেরকে নিয়ে কাজ বেশি করি, বা ফেসবুক এক্সাম্পলই দেই, ফেসবুকে দেখবেন যে কেউ, আবার একটু অর্থটা বলে নাও কারণ অনেক দ্রুত বলার কারণে, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড, মানে তুমি যদি চাও যে তোমাকে মানুষ বুঝবে, তাহলে আগে মানুষকে, হ্যাঁ আমাকে বুঝে না, আগে বোঝার চেষ্টা করো, যেটাকে বলা হলো এমপ্যাথি, যে আরেকজনের জায়গায় থেকে তার কষ্টটা বোঝা, এমপ্যাথি। সো এটা কথা যদি একটা সুন্দর এক্সাম্পল দিই, সেটা হবে আমাদের ফেসবুকে যখন কেউ কারো ওপিনিয়ন দেয়, সেখানে কিন্তু মানুষজন বলে না আমি এটার সাথে মানি না, এবং তারপরে কিন্তু একটা আর্গুমেন্টের মতো হয়। আমি ফেসবুক ওপেন করেছিলাম কত সালে, আমার এসএসসি পাস 2009 সালে, এখন 2019, 10 বছর হচ্ছে। আমি 10 বছরে কখনো দেখি নাই যে ফেসবুক কমেন্টে একজনের লজিক কাউন্টার লজিকের পরে একজনের লজিক চেঞ্জ হয়েছে এবং সে বলছে না ভাই ঠিক আছে আপনি সঠিক, আমি মেনে নিলাম। নেভার হ্যাপেন্স। সো এখন যেটা দেখা যায় যে উই লিসেন টু আর্গিউ, উই ডোন্ট লিসেন টু আন্ডারস্ট্যান্ড। আমরা আরেকজনের কথা শুনতে শুনতে না ওয়েট করতে থাকি, এইটা রিপ্লাই আমি কি দেবো, হ্যাঁ আমি কি রেডি, চারটা পাঞ্চ দিব, হ্যাঁ এই ভুল করছে এই ধুম। আমরা না শুনতে থাকি ওই কাউন্টার পাঞ্চটা করার জন্য, বোঝার জন্য শুনি না। সো দ্যাটস ওয়্যার দ্য প্রবলেম লাইজ। ইভেন এটা যদি আরো ডেপথে যায়, যেমন এইখানে একটা কথা বলে যে
ইভেন শোনা কিন্তু জাস্ট মুখের কথা শোনা না, এখানে একটা বোঝার বিষয় আছে, 4-5টা লেভেল বলছে রাইট। একদম যদি আমরা ভেঙে বলি যে 10% মুখের কথা, বাকি আরো অন্যান্য স্টিমুলি বোঝার ব্যাপার আছে, আমরা মুখেরটাই শুনি না। বডি ল্যাঙ্গুয়েজ, সার্কামস্ট্যান্স, আপনি কোন অবস্থায় ছিলেন, ওগুলো তো আরো চিন্তা করি না। ওখানে একটা এক্সাম্পল দেয় যে ট্রেনে এক লোক আসছে, তার ছোট বাচ্চাকে নিয়ে, বাচ্চা কান্নাকাটি শুরু করে দিচ্ছে, চিল্লাপাল্লা শুরু করে দিচ্ছে। সো স্টিফেন কোভে দ্য অথর অনেক বিরক্ত হয়েছে যে কি ভাই কাঁদতেছে কেন, সে বলেও বসছে যে ভাই আপনি আপনার বাচ্চাকে কন্ট্রোল করেন, সামলান। তো তখন সেই লোক বলে যে হ্যাঁ আমার আসলে মনে হয় সামলানোই উচিত, কিন্তু একটু আগে ওর মা মারা গেছে। এন্ড দেন সাডেনলি স্টিফেন কোভে বলছে ও আচ্ছা ঠিক আছে এখন তাহলে এটা। সো এগেন আমরা কিন্তু যে এমপ্যাথি নাই, আমরা ওই লোকটার সাইড থেকে আমরা কখনো চিন্তাই করি না যে হয়তোবা তার একটা খারাপ সময় যাচ্ছে। তো ওই জিনিসটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো মানুষও আমাদেরকে বেটার বুঝবে। সো ইয়া, এমপ্যাথি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ফেসবুকের এই কনসেপ্ট থেকে মনে হলো যে আমরা আসলে কারো যা ইভেন একটা ঘটনা যখন আমরা শুনি আমাদের কাউন্টার হলো আর এটা তো আমি আগেই জানতাম, আপনি কিন্তু তাকে ওই বলার পরে যে একটু সে যেটা খুশি হবে যে আমি তাকে একটা নতুন কিছু জানাইছি, এই ফিলিংটাও তাকে দিতে চান না। ওইখানেও আপনার একটা অহংকার করতো, আর এটা তো আমি আগেই জানতাম, আরে আমি তো জানতাম এটা আছে। সো এটা যখন হবে, এক ও আপনাকে আর জীবনে কোনো অ্যাডভাইস দিবে না, আপনাকে কিছু বলতে আসবে না। সেকেন্ড, আপনি যদি তার কাছে কিছু বলতে আসেন ও বলবে আর আমি আগেই জানতাম। সো জিনিসটা অনেক ডাইলুটেড হয়ে যায় আর কি। ফ্যামিলির জায়গা থেকে যদি তুমি এক্সাম্পলটা দিতে চাও, এই ফর এক্সাম্পল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, ভাই বোনের মধ্যে, ইভেন অফিসের মধ্যে যদি বলো, বস তারপর তার ইয়ের উপর কলিগদের মধ্যে, সো এই কেসগুলাতে কিছু এক্সাম্পল তুমি বলবা কিনা যে আমাদের ফ্যামিলি? আমি আমার একটা দোষ দিয়ে বলি। সো যেমন আমার বাসার অনেক ছোট, আমাদের একটা ছোট অফিসের মতো আছে, ওটা হলো যেটাতে আপনি গেছেন লাস্ট দিন, স্টুডিওটা। তো স্টুডিওতে উই ডোন্ট হ্যাভ এনি অফিস স্টাফ, সো আমাদের যার যার কাজ সেটা নিজেকেই করতে হয়। সো তার পাশেরটাই তো আমার বাসা। সো আমার একটা হিপোক্রিসি আমি জাস্ট দেখাই। আমার বাসা যখন আমার মা বলে আমার তো রুম টুম কেন ঠিকঠাক করিস না, আম্মু কাউকে বলো না এটা কাজ কেন আমাকে করতে হবে। আবার আমি অফিসে গেছি, অফিসে আমাদের কোনো রকম লোক নাই যে কাজগুলো করে ফেলতে হবে। আমি যখন দেখি কোনো কিছু একটা অবসর লস হবে, এটা নাই, আমি আমার বাকি টিম মেম্বার দেখবে এটা করিস নাই কেন, তখন ও বল ভাই এটা তো আমাদের কাজ। তোমাদের কাজ, এটা তোমাদের করতো, এটা কি আমার কাজ নাকি? সবার নিজেদের দায়িত্ব। আর একটু কিন্তু আমার মাকে বলে রাখছি এই কাজ আমায় দিয়ে কেন করাচ্ছ, আরেকজনকে দিয়ে করাও। তো হিপোক্রিসি একেবারে, এই রুম মানে বাসা চেঞ্জ হলো না, হিপোক্রিসি মানে ইয়ে হয়ে গেল। সেকেন্ড, আমার মনে হয় জিনিসটা যে আমরা ওই যে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড, আমার মা যখন আমাকে বলছে তখন আমি আমার মায়ের সাইকিটা বোঝারই চেষ্টা করি নাই। আর ওখানে যখন আসছি তখন আমি আমার বাকি টিম মেম্বারদের সাইকিটা বোঝারই চেষ্টা করি নাই। আমারটাই অলওয়েজ রাইট। এন্ড যেটার কারণে ওখানে আমার মা অফকোর্স আমাকে বুঝবে না, আমার উপর বিরক্ত হবে, এখানে আমার টিম মেম্বার আমার উপর বিরক্ত হচ্ছে। এক্স্যাক্টলি, কিন্তু দোষটা কিন্তু ফার্স্ট আমারই ছিল, কারণ আমি তাদেরকে আসলে বুঝি নাই বা বোঝার চেষ্টা করি নাই। এন্ড অফকোর্স তারা আমাদেরকে বুঝবে না, বাট আমি দুইটা কম্পেয়ার করে আমি নিজের হিপোক্রিসিটা খুব ইজিলি বুঝে যাচ্ছে যে আসলে আই ওয়াজ এট ফল্ট। হ্যাঁ, মানে ওখানে যে জিনিসটা এমপ্যাথি শব্দটা বলছে, যে এমপ্যাথিক লিসেনিং, যে আমি শুনলাম, অনেকে হ্যাঁ ঠিক আছে আমি হ্যাঁ ভাই অনেক মনোযোগ দিয়ে শুনলাম, বাট এমপ্যাথি নিয়ে শোনা, এই ডিফারেন্সটাকে তুমি কিভাবে করো? হ্যাঁ ভাই অনেক মনোযোগ দিয়ে শুনছে, অনেক অ্যাটেনটিভ লিসেনিং, বাট সেটা কি এমপ্যাথিক নাও হইতে পারে না? হ্যাঁ, এমপ্যাথেটিক নাও হইতে পারে। এগেন এইখানে আমি আমার নিজের কোনো সৎ বা পজিটিভ এক্সাম্পল দিতে পারতেছি না, আমি চেষ্টা করি আজকাল। যেমন আমিও বলবো এখন আমি আস্তে আস্তে চেষ্টা করি মানুষের কথা শোনা, কারণ আগে যেটা হয়তো কেউ আমাকে কোনো স্টুডেন্ট যদি কোনো প্রবলেম নিয়ে আসতো, হ্যাঁ বুঝি তোমার আসলে এটা করা উচিত, তো এখানে ফিজিক্সের যে ইউটিউব লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি দেখে নাও, বুঝছো, আমি ওই কাজটা করতাম। এন্ড তারপরে আমি এখন বুঝতে পেরেছি যে না, শোনাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। বাংলায় বলে কি সমব্যথী হওয়া, না ওর জায়গা থেকে। হ্যাঁ, যেমন ওখানেও একটা এক্সাম্পল দেয় যে আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনি আপনার চোখের সমস্যার কথা বলছেন, ডাক্তার বলছেন হ্যাঁ এই চশমাটা ব্যবহার করো, আপনি বলছেন বাট এই চশমা তো আমি দেখতে পাচ্ছি না, ডাক্তার না আমি তো দেখতে পাচ্ছি, তো তুমিও দেখতে পাবা। তো ওইটা কিন্তু আমিও করি, যে আমি একটা ইউটিউব লিঙ্ক দেখে একটা জিনিস বুঝতে পারছি, আমি ওকে হ্যাঁ তো আর কোনো ব্যাপার না, তুমি ইউটিউবটা ভিডিওটা দেখো আমার, তুমি বুঝে যাবা। আমি কিন্তু তার সমব্যথী হইতে পারলাম না, আমি আমার ইয়ে থেকে আমি যেটা দিয়ে যে সুবিধা পাইছি ওইটা আগে দিয়ে দিলাম। সো আমাদের এই হ্যাবিটগুলোর মধ্যে এই তিনটার মধ্যে আরেকটা যেটা ছিল সিনার্জি। সো সিনার্জি কনসেপ্টটাকে আমরা বলবো না, সব তো বলার দরকার নেই, সিম্পল হিসাবে হলো 1 + 1 = 3 হইতে পারে। 1 + 1 আমরা ভাবি 2, এটা অ্যাকচুয়ালি 3। এটার ব্যাপারে কিন্তু আমাদের বাংলাদেশীদের ব্যাপারে নেগেটিভ কোনোটেশন প্রচলিত আছে, যে আমরা একজনকে উঠতে দেখলে আমরা টান মারি নিচে, এটা উল্টাটা পসিবল। আই থিংক এটা একটা এক্সাম্পল দিলে সুবিধা হয়, যে
কিসের এক্সাম্পল দেওয়া যায় যে কম্পোনেন্ট, মানে কেউ লেন্স বানায়, কেউ ক্যামেরা বডি বানায়, কেউ মাইক বানায়, তিনজন তিন জায়গায় আলাদা। আমি এটা এক্সাম্পল দেখতেছিলাম সিনার্জির, এটা মেবি মেক সেন্স করবে যে একটা গাছের মধ্যে ধরো 5-7টা আপেল আছে, বাট আপেলের হাইটটা এতটুকু পড়ে যে আমি একা আপেলটা ধরতে পারতেছি না, আর আরেকজন আছে ও আমার মতোই, ও আপেলটা ধরতে পারতেছে না, দুজনে মিলে লাফাইতেছি সারাদিন ধরে, কেউ একটা আপেলও পাবো না। হোয়াট ইফ যদি দুজন আমরা একসাথে হই, তাহলে আউটকাম কি? অনেকগুলো আপেল পাবো, দুজনেই খাইতে পারবো, বাসায় নিয়ে যেতে পারবো। এক্স্যাক্টলি দ্য সিনার্জি। হ্যাঁ, বা ইভেন এই এক্সাম্পলগুলো যদি আমরা আরেকটু ডিটেইল করি, যেমন ধরো যে আপেলগুলো অনেকগুলো লেয়ারে ছিল মনে করো, হ্যাঁ, সো নিচে উপরে, সো আমি হয়তো একটা আপেল নিতে পারছি আমার হাইট দিয়ে, বাকিগুলো ধরতে পারিনি, আর ও হয়তো ওর হাইট দিয়ে একটা ধরতে পারছে, তাহলে দুইজনে মিলে 2টা আপেল পাইছি। বাট আমি যদি ওর কাঁধে উঠি বা ও আমার ওর কাঁধে নেয়, তাহলে কিন্তু আমরা 8-10টা আপেল নিয়ে, রাইট। ওকে, আই থিংক ওই যে খরগোশ এবং কচ্ছপের গল্পের 4th ডাইমেনশনটা পড়ছেন আপনি? হ্যাঁ, যে প্রথম রেসে তো আমার এটা বলা উচিত হয় নাই যে আমি পড়ছি, আমার তো বিনয় বলা ও না 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 এটা তো ওকে, সো ওখানে আমার মনে আমরা একটু ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি। হ্যাঁ, অলরেডি অনেকটুকু ডিসকাশন হয়েছে, দর্শক ছোট্ট একটা ব্রেক, আমরা আবার আসতেছি। আসসালামু আলাইকুম, আবার ফিরে আসলাম। আমরা যে 4 to 6 বা ইন্টারপার্সোনাল যে তিনটা আসলে অত ডেপথে আমরা যাই নাই। থিঙ্ক উইন উইন নিয়ে বোধহয় আমরা কোনো কথাই বলি নাই, আর অন্যকে বোঝা কিছুটা বলছি, এন্ড দেন সিনার্জি নিয়ে কিছুটা বলছি। সো আমার মনে হয় যে ওকে, আমরা কিছুটা ইনসাইট হয়তো দিতে পারছি। এবার আমার মনে হয় যে ইন আ ওয়ে, যেহেতু এই ভিডিওটা অ্যাঙ্কারিং পয়েন্ট হবে, লাইক শুরু করার জন্য পার্সোনাল পয়েন্টগুলো ইটস বেটার, বিকজ আমরা নিজেরাই নিজেদের উপর কাজে লাগাইতে পারি। ইন্টারপার্সোনাল তো মানুষজন লাগবে, সেই তিনটার উপর যেটা আমরা ফোকাস করলাম, এটা কিন্তু একেবারে আজকে ভিডিও শেষ করার পর থেকে মানুষজন ইমপ্লিমেন্ট করা স্টার্ট করতে পারে, রাইট? এন্ড ইয়েস, বাকিটা হলো তো অফকোর্স বইটা তো আছেই। আমি আর সোহাগ ভাইয়ের কাছে বইটা চাইছি, বিকজ আমি আজীবন নকল বইটাই পড়ছি, ফটোকপি করা, সো আমার কাছে এটার ফিলিংটা একটু আলাদা। ঠিক আছে, তোমাকে আনুষ্ঠানিকভাবে এটার জন্য আমি বলছিলাম আর কি, সমস্যা নাই, যা ভিডিও শেষে নিয়ে যাও। সো আমরা লাস্ট যে হ্যাবিটের কথা বলছে, শার্পেন দ্য স, রাইট, যে বাংলায় কি বলা যায়? ছুরি ধার দেওয়া, করাত ধার দেওয়া, কোদাল তো না, ওটাকে কি বলে? করাত বলা যায়। করাত হচ্ছে এটা, বা কুড়াল হচ্ছে এটা, হ্যাঁ, গাছ কাটে যেটা দিয়ে। ওকে, কোদাল তো মাটি কাটে, হ্যাঁ, করাত। হ্যাঁ, সো ওই যে ঘটনাটা আপনি বলছেন, ইটস আই থিংক গল্প দিয়ে মানুষ মনে রাখতে পারবে। হ্যাঁ, তুমি বলো, তোমার মতো করে বলো। ইন্টারেস্টিং। সো এক লোক গাছ কাটতেছে একটা ভোতা একটা স দিয়ে বা করাত দিয়ে, সো ধাম ধাম করে মারতেছে। সো পরে আরেক লোক এসে বলছে, ভাই তুমি কি করতেছো? গাছ কাটতেছি। বলে, গাছ কাটতেছো তো এটা ভোতা করাত দিয়ে কেন? কি করতেছো তুমি? ভাই আমার এটা ধার দেওয়ার সময় নাই। ঘটনাটা অনেকটা এরকম যে সবকিছু করার আমার সময় আছে, বাট ওইটা যদি ধারই না দেই তাহলে তো করে তো লাভ নাই। এই জিনিসটা আমাদের লাইফে অনেক জায়গায় আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলো একটা। প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ধার ছাড়া একটা কাজ করে যাচ্ছি, মানে ইংলিশ শেখা। একজন আমরা গ্রামার শিখে নাই, ধারটা দেই নাই, ভুল ভাল ইংলিশে ইমেইল করেই যাচ্ছি ইংরেজি শেখার টাইম। হ্যাঁ, বাট তুমি একটু ইংলিশটা শিখো, একটু একটা বই পড়লেই তো হয়ে যায়, একটু ইউটিউবে। আরে ভাই, এত কাজের মাঝখানে ইংলিশ শেখার টাইম আছে নাকি? বাচ্চা নাকি আমি, গ্রামার পরীক্ষা দিব? সো ওই ছোট জিনিস, বা ইংলিশ বলাটা একটু শিখো না, আরে সময় আছে নাকি এখন আবার নতুন ভাষা শেখার? আমরা যখনই কাজটা বলি, তখন ইভেন আরো সিনিয়র মানুষদের জন্য সফটওয়্যার শেখা। আমি অনেক মানুষের ক্ষেত্রে খেয়াল করছি যে আমি যেহেতু সফটওয়্যার অনেক শিখাইতে চাই মানুষকে, এককালে পাওয়ার পয়েন্টের ট্রেনিং, পাওয়ার পয়েন্টটা শিখো বা এটা শিখো, আর এগুলা করার সময় আছে নাকি? পরে কিন্তু যে ওখানে আবার বেশি সময় নষ্ট হয়, মানুষ খুঁজতে থাকে। তাহলে হেলথ নিয়ে তো ভালো এক্সাম্পল দেওয়া যায়, ব্যায়াম করার টাইম নাই, ব্যায়াম করার সময় নাই। সব থেকে বড় যে গিফট, এটা হলো নিজে। ফলে আমি এনার্জি হারাই ফেলতেছি, লেথার্জিক, এভরিডে আমার ইনএফেক্টিভ টাইম যাচ্ছে, বাট আমার ব্যায়াম করার টাইম নাই। আর এটা যে যতজন আমরা বলি যে আমার ভাল লাগে না, কেমন জানি ক্লান্ত লাগে, হ্যাঁ, এই যে বলে না গা ম্যাচ করতেছে, যেদিন 12টার সময় উঠে আবার 3টার সময় ঘুম লাগে, রাইট? এন্ড আমি রিসেন্টলি আমার বিএমআই ইন্ডেক্সে মোটামুটি ভালো জায়গায় আছি। আমার ওয়েট ছিল 68। আমি গত 2 মাস ধরে ফুটবল খেলা শুরু করছি, আমার আরো কমছে 65। এন্ড আমি রাতে বেলা ফুটবল খেলি 1.5 ঘন্টা, মাঝে মধ্যে একটু টাইম বাড়লে 2 ঘন্টা পর্যন্ত। সাইফার ভাবতাম যে ওইখানে খেললে আমি টায়ার্ড হয়ে যাবো, রাতে আর কাজ করতে পারবো না। উল্টাটা হয়,
আমি 9টার সময় আই এম সো এনার্জাইজ যে আমি 9 থেকে 12টা আরো টানা কাজ করতে পারি। অনেকে কিন্তু জানে না ব্যায়াম করলে কিন্তু ব্রেইনের বাড়ে, এফিশিয়েন্সি বাড়ে, কিন্তু মেডিকেলি মেডিকেলি প্রুভ। সো প্লিজ একটু ধার করি আমরা সবাই। এন্ড আই থিংক দ্য ফার্স্ট থিং শুড বি আমাদের নিজের হেলথ। এই জিনিসটা আর ইনফ্যাক্ট এটা আমি একদিন রিসার্চ করতেছিলাম, আমার এক ফ্রেন্ড ইনফ্যাক্ট ও আপনাদের উদ্ভাসে ছিল, সোহেল সোহেল চিনবেন কিনা জানি না। সো ও জিম দিচ্ছে আর কি, তখন কথা বলতেছিলাম সাদমানও আছে, ও বাসার মধ্যে ওরকম যে কি সব আছে না ওরকম সেটেড করছে আর কি। তখন একটা ওয়েভ নিয়ে চিন্তা করতেছিলাম যে ইন্ডিয়াতে কিন্তু এই ওয়েভটা চলে আসছে, দে আর ভেরি হেলথ কনসিয়াস, সবাই এই জিনিসটা নিয়ে অনেক কথা বলে এবং অনেক চেষ্টা করছে। বাংলাদেশে এখনো আসে না, বিকজ আমরা ধরে নিই না, উই টেক ইট ফর গ্রান্টেড যে এর তো এরকমই হওয়ার কথা, আমার তো বডি গেল ঠিক আছে অসুবিধা নেই, ওয়েট বাড়লো কি আছে, আরে এই চিন্তা। এইটাতে একটু বের হয়ে আসা উচিত, বিকজ এটার পুরো প্রভাবটা কিন্তু আমাদের প্রোডাক্টিভিটির উপরে পড়ে। রাইট, এন্ড ইন্টার্ন হ্যাম্পারস আ লট অফ থিংস। হ্যাঁ, সে শার্পেন্দার সাথে 4টা ডাইমেনশনে বলছিল যে ছুরি ধার করা, যার মধ্যে স্পিরিচুয়াল, হেলথ, তারপরে সোশ্যাল। হ্যাঁ, সো যাই হোক আমি মনে হয় কনক্লুশনের দিকে যদি টেনে নিয়ে যাই, সো বা অসাধারণ একটা বই, ডেফিনেটলি আমার লাইফে অনেকগুলো ইম্প্যাক্ট আছে এটা। অ্যান্ড মানে জাস্ট যতটুকু বলছি, কেউ যদি মনে করে যে ভাই বই কি আছে বুঝে গেছে, তাহলে আমি বলবো ভাই আমার পারপাসটা নষ্ট হয়েছে, এটা না পড়া মাত্র মানে আন্ডারস্ট্যান্ডিং এর যে ডেপথ, এটা টিজারও ছিল না। হ্যাঁ, মানে এটা হচ্ছে জাস্ট ক্যাপশন জানলেই হয়ে যায় না। সো বইটা ডেফিনেটলি পড়া উচিত আমি মনে করি। সো তুমি ডেফিনেটলি সেম ফিল করো। 100%। আমার সেলফ হেল্পের বুক পড়ার বা এই জিনিসগুলোর কনসেপ্ট মানুষকে জানানোর শুরুটাই তো এখান থেকে হয়েছিল। যে অফকোর্স ফার্স্টে আমার লাইফের চেঞ্জটা আমি দেখে আমি অবাক হয়েছি যে ও মাই গড, এটা আমার লাইফে আসলে চেঞ্জ আনছে। অ্যান্ড দেন আই ডিসাইডেড যে আমি এটা আরো মানুষকে জানাতে চাই, সো দ্যাট তাদের মধ্যে ওই চেঞ্জটা আসে। সো হ্যাঁ, অফকোর্স ওকে, আমরা চাই যে বাংলাদেশ একটা মানে একটা জায়গায় যাক না, আমাদের কত কিছুই তো ঠিক নাই, কত কিছু ঠিক করা দরকার। সো সেই জন্য কে ঠিক করে দেবে? আমরা ওই যে এগেইন সরকার কেন এটা করে না, ওই যে সার্কেল অফ কনসার্ন। সো সার্কেল অফ ইনফ্লুয়েন্সের জায়গা কি, যে আমিও একটা নাগরিক, আমিও একটা রোল প্লে করতে পারি। সো সেখান থেকে যদি আমরা প্রত্যেকে ইফেক্টিভ মানুষ হইতে চাই, সো সেই প্র্যাকটিসটা তো শুরু করা দরকার। সো আমার ধারণা দিস বুক উইল হেল্প ফর দ্যাট। অ্যান্ড এই বইটার অনুবাদ প্রথমে একটা পাবলিকেশন দেখলাম যে খুব একটা ভালো হয় নাই, তারপরে আরো 2টা 3টা 4টা পাবলিকেশন, আমি একাধিকজনকে রিকোয়েস্ট করছি যে ভাই আরেকটু ভালো অনুবাদ করেন, কারণ অনেকে ইংলিশে কমফোর্টেবল না। সো মানে আমি এই বইটা চাইছি যে এটা লিটারালি অনেক ভালো অনুবাদ হোক। অলরেডি কয়েকটা অনুবাদ হয়েছে, হয়তো তত ভালো হয়েছে কিনা জানি না, বা আরো ভালো হইলে ভালো হয়। সো তো এখান থেকে আমি মানে লাস্ট তোমাকে বলবো একটু কনক্লুড করার জন্য যে আই থিংক আমি যদি বইয়ের কনসেপ্ট থেকেও বলি যে অফকোর্স একটা ভিডিও দেখে মানুষের হ্যাবিট চেঞ্জ হবে কিনা, অভ্যাস চেঞ্জ হবে কিনা, বা মানুষ আসলে বই কিনবে কিনা, এত কিছু আসলে আমরা এভাবে চিন্তা করি না। একটা বই কেন, 20টা বই বলে হ্যাবিট তো চেঞ্জ হবে, হ্যাবিট চেঞ্জ হওয়ার জন্য তো হচ্ছে তোমার প্র্যাকটিস করতে হবে। বাট ওটা ছিল সার্কেল অফ কনসার্নস। আই থিংক আমাদের কাছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স ছিল যে সোহাগ ভাই আমার আইডিয়া ছিল চলো এমন করি একটা জিনিস, আমাদের ইনফ্লুয়েন্সে এটা আছে, আমার স্টুডিও আছে, ক্যামেরা আছে, লেটস ডু ইট। সো আমরা আমাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্স থেকে এই ছোট এপিসোড, ছোট না লম্বা এপিসোডটাই করলাম। এখন বাকিটা আসলে আপনার উপরে, যে আপনি আপনার সার্কেল অফ ইনফ্লুয়েন্সের যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে কিভাবে কাজ করছেন। আর প্লিজ বইটা একবার হলেও পড়েন, না হলে আপনি ইউটিউবে অডিও বুক আছে, সামারি আছে, যেভাবে ইচ্ছা দেখেন, বাট একটু হলেও দেখেন। আমার লাইফ এবং সোহাগ ভাইয়ের লাইফ প্রোফাউন্ডলি চেঞ্জ হয়েছে এই বইয়ের মাধ্যমে, হোপফুলি আপনারটাও চেঞ্জ হবে। অ্যান্ড এই বইয়ের বিক্রি থেকে কোনো কমিশন স্টিফেন কোভি আমাদেরকে পাঠাবে না, তারপরেও যেহেতু বলছি তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের লাইফে অনেক চেঞ্জ আছে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। আপনাদের সাথে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ অন্যরকম বাংলাদেশ তৈরি করব।